মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে বাবার মামলা। আদালতে ভাঙচুর ও খুনের ঘটনায় ৫ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৩৭। ১০ দিনের সফরে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল। তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাসেই ভরসা ঢাকাবাসীর। নিষ্ক্রিয় বিআরটিএ, ডিটিসিএ পর্যায়ক্রমে এসব বাস সরানোর তাগিদ বিশেষজ্ঞদের। টাকা ছাপিয়ে তারল্য সহায়তা মূল্যস্ফীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্যান্য সূচকেও নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। জানুয়ারিতে শুরু হচ্ছে যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল। সফলভাবে সম্পন্ন পরীক্ষামূলক ট্রেন চলাচল। এখন চলছে লোড টেস্ট। গাজা ইসরায়েলের হামলায় ২৪ ঘন্টায় ১০০ ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের অঙ্গীকার হিজবুল্লাহ। এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় নিগার সুলতানার দল। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন বাবা জামাল উদ্দিন। এই মামলায় অজ্ঞাত আরও ১৩ জনকে আসামি করা হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে আদালতে ভাঙচুর হামলার ঘটনায় ১১৬ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই খানে আলম। গতরাতে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। হত্যা ও ভাঙচুরের ঘটনায় এই পর্যন্ত ৫টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৭ জনকে শনাক্ত করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, মামলার আসামি কাদের করা হয়েছে, এখন পর্যন্ত আটক কতজন, এবং এখন পর্যন্ত ৫টি মামলা হয়েছে, এই মামলাগুলোর সম্পর্কেও জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আপনি যথার্থই বলছেন যে পরিবারের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি গতকাল রাতে ২টি মামলা দায়ের করা হয়েছে। একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা জামাল উদ্দিন। তো এই বিষয় নিয়ে আমরা সরাসরি এখানে জানতে ছুটে এসেছি সিএমপির উপপুলিশ কমিশনার অপরাধের এখানে রইসুদ্দিন আছেন। আমরা একটু জানতে চাচ্ছি এই পর্যন্ত কতজনকে আপনারা আটক করেছেন আর মামলা কত হলো? এখন পর্যন্ত আমরা মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে গত ২৬শে নভেম্বর রাষ্ট্রদ্রোহী মামলার ১ নম্বর এজাহারনামী আসামিকে গ্রেপ্তার সংক্রান্তে আদালত প্রাঙ্গণে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ এবং সরকারি কাজে বাধা দান সংক্রান্ত এবং একজন অ্যাডভোকেট নিহত হওয়ার ইস্যুকে কেন্দ্র করে এখন পর্যন্ত মোট ৫টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে ৩টি মামলা পুলিশ বাদী হয়ে এবং একটি নিহতের বাবা বাদী হয়ে এবং আরেকটি নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। এই সকল মামলায় এখন পর্যন্ত আমরা ৩৯ জনকে গ্রেপ্তার করেছি। অন্যদিকে হত্যা মামলায় মোট ৩১ জনকে এজাহারনামী আসামি করা হয়েছে। এর মধ্যে
39 জনকে আমরা 9 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে 7 জনই এজাহারভুক্ত, বাকি 2 জন আমাদের তদন্ত সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে আমরা এটা পেয়েছি। বাকি আসামিদেরকে ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত আমরা 3 জনকে সরাসরি যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আমরা এই ভিডিও ফুটেজ দেখেছি 20 থেকে 22 জন এই কিলিং মিশন অংশ নিয়েছিল, তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। জি, অন্য যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। বুঝতে পেরেছি, আমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছি, উপপুলিশ কমিশনার অপরাধ রইস উদ্দিনের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে হত্যা মামলা দায়ের হয়েছে, যেহেতু পরিবারের পক্ষ থেকে এখন 2টি মামলা দায়ের হয়েছে, এই মামলায়ও অভিযান শুরু করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 10 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 11 ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তার। সকালে বাংলাদেশ বিমানের বিজি 201 নম্বর ফ্লাইটে সকাল 8টা 20 মিনিটে ঢাকা ছাড়েন তিনি। সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী রাহা তারা বেগম। এর আগে 7টা 17 মিনিটে বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সবশেষ 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি 2 বার লন্ডন গিয়েছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার গঠন হবে তা জাতীয় সরকার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের 7ম কাউন্সিল সভায় কথা বলেন তিনি। খসরু বলেন, সাম্প্রতিক সময়ে ধর্মের নামে যে ঘটনা বাংলাদেশে ঘটছে সেগুলো আমাদের সচেতনভাবে দেখতে হবে। যেভাবে এই ঘটনা দেখানো হচ্ছে বাংলাদেশের মানুষ তেমন নয়। এই ঘটনার পেছনে কোনো শক্তি কাজ করছে সেটা খুঁজে বের করার আহ্বান জানান তিনি। নির্বাচনের পরে গঠিত জাতীয় সরকার বিএনপি প্রণীত 31 দফার ভিত্তিতেই পরিচালিত হবে বলে জানান বিএনপির এই নেতা। আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। জরাজীর্ণ বাসে ঠাসা রাজধানীর সড়ক। তথ্য বলছে ঢাকায় প্রতি 4টি বাসের 1টি মেয়াদ উত্তীর্ণ। প্রকাশ্যে রাজপথ দাপিয়ে বেড়ালেও ঘুমিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ, ডিটিসিএ। ফলাফল লক্কর-ঝক্কর আর রংচটা বাসই ভরসা নগরবাসীর। পর্যায়ক্রমে সড়ক থেকে এসব বাস বিদায় করার তাগিদ বিশেষজ্ঞদের। তবে ডাম্পিংয়ের জায়গার অপর্যাপ্ততার কথা বলছে পুলিশ। হাসান ওয়ালির রিপোর্ট, ছবি তুলেছেন মনসুর রহমান। রাজধানীর প্রগতি সরণি এ সড়ক যেন লক্কর ঝক্কর বাসের অসুস্থ প্রতিযোগিতার স্বর্গরাজ্য। গাজীপুর টু সায়েদাবাদ, স্টাফ কোয়ার্টার সহ নানা রুটের বাস চলে এ সড়কে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বাসে ঠাসা সড়কে যানজট তাই নিত্যসঙ্গী। বিআরটিএ সূত্র বলছে, শহরের 70%-এরও বেশি বাস রুট কার্যত অচল। অনুমোদিত 388 রুটের মধ্যে 250টির বেশি বন্ধ থাকায় অন্যান্য সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। অনেকের মনে প্রশ্ন জেগেছে, প্রগতি সরণিতে এত বাস কেন? বাসগুলোর প্রতিযোগিতা এত ভয়াবহ কেন? সহজ উত্তর, এসব সড়কে চলছে অবৈধ বাস, যার নেই কোনো রুট পারমিট, ফিটনেস ঠিক রাখার দায়ও নেই মালিকদের। ফলে নেতিবাচক অভিজ্ঞতা বাড়ছে প্রতিনিয়ত।
বিআরটিও তথ্য বলছে রাজধানীতে অন্তত 1646টি বাস কোনো ধরনের রুট পারমিট ছাড়াই চলছে। 2000-এর বেশি বাস অন্য রুটে চলছে অনুমতি ছাড়া। বিপরীতে 128টি সক্রিয় রুটে 7091টি বাস এখন নিবন্ধিত। একটা সময় হয়তো ছিল 100-200 অবৈধ গাড়ি, এখন আপনি রুট পারমিট মানে জিনিসটাকে একটা মানে কমপ্লিটলি একটা অরাজক পরিস্থিতিতে নিয়ে গিয়ে আপনি এখন 1500 বেশি 1600-র বেশি গাড়ি আপনার রুট পারমিট বিহীন হয়ে গেছে। পরিবহন মালিকরা বলছেন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি আরটিসি অকার্যকর থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দায়ী করছেন গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক। বিআরটিএ কে জানা লোকের জায়গাগুলি দিতে হবে। এখন বসে আছে অজানা কতগুলি লোক, কমন সেন্সে দেশ চালাচ্ছে। আরটিসি, ঢাকা মেট্রো আরটিসি, তাদের গত 6 বছর কোনো মিটিংও হয় না, কোনো রুট পারমিট নতুন কোনো দেনও না। যেহেতু তার এখন রুট পারমিটের আবেদন করে রেখেছে, পারমিটটা হয় নাই, এই ক্ষেত্রে তো অবৈধ গাড়ি বলা যাবে না তাকে। অনেক বাসের রেজিস্ট্রেশন দিয়ে কে বৈধ কে অবৈধ, কোথায় রুট পারমিট দেওয়া হয়েছে, চালাচ্ছে কোন রুটের মধ্যে এবং কয়টা রুট পারমিট দেওয়া হয়েছে নাম্বার, তার থেকে বেশি চালাচ্ছে কিনা কিছুই দেখতে পাচ্ছে না। বিআরটিএ চেয়ারম্যান বলছেন শৃঙ্খলা ফেরাতে নগর পরিবহন বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার, যার আগে এসব বাসের ব্যাপারে আসবে কঠোর পদক্ষেপ। কমিটির মিটিং হয়নি, এটা সত্য, এবং কিছু বাস্তবতাও তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় রুট চলার জন্য বাস্তবতাও তৈরি হয়েছে, এটাও সত্য। তো আমরা অলরেডি একটা ফাইল পাঠিয়েছি, মূলত ঢাকার যে আমাদের বিআরটিএর পরিচালক, উনি এটার মেম্বার সেক্রেটারি, তাকে সে একটা ফাইল পাঠিয়েছে একটা মিটিং করার জন্য। তো আমার ধারণা খুব শীঘ্রই তার একটা মিটিং করে ফেলবে। বাস ফ্র্যাঞ্চাইজিস যদি হয়ে যায়, এবং আশা করি হয়ে যাবে, তারা এই দুটো কাজ যদি আমরা ঢাকা শহরে করতে পারি, আমাদের ঢাকা শহরে অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আপাতত 9টি ক্লাস্টার, 22টি কোম্পানি এবং 42 রুটের প্রস্তাব দিয়েছে ডিটিসিএ। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। যমুনা নদীর উপর নির্মিত রেলওয়ে সেতু দিয়ে সফলভাবে চলল পরীক্ষামূলক ট্রেন। এখন চলছে লোড টেস্ট। আগামী জানুয়ারির মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে রেল সেতুটি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সেতু চালু হলেও পুরো গতিতে ট্রেন চলতে সময় লাগবে আরও 2 মাস। অবশেষে সত্যি হতে যাচ্ছে স্বপ্ন। উদ্বোধনের দ্বার প্রান্তে যমুনা নদীর উপর আলাদা রেল সেতু। 2020 সালের আগস্টে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ শুরু হয়। তখনকার ৯,৭৩৪ কোটির প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬,৭৮০ কোটিতে। আর 2016 সালে অনুমোদন হলেও কয়েক দফার সময় পিছিয়ে 2024-এর ডিসেম্বরে শেষ হচ্ছে প্রকল্প। ব্রিজে যেটা নয়েজ যেন খুব কম আসে, এজন্য আমরা ডিরেক্ট রেল ফাস্টেনার সিস্টেম ব্যবহার করেছি। দিস প্রজেক্ট ইজ very useful for I think it will run up to how many years will come for this country of Bangladesh. বঙ্গবন্ধু বহুমুখী সেতুর মিটার গেজ রেল লাইন যথেষ্ট ওজন বহনে সক্ষম নয়, ফলে 5 কিলোমিটার পাড়ি দিতে সময় লেগে যায় 1 ঘন্টারও বেশি। অবশেষে এমন ধীরগতির অবসান হতে যাচ্ছে। 2025-এর জানুয়ারিতে এই রেল সেতু চালু হলে নদী পার হতে সময় লাগবে মাত্র 5 মিনিট। সেতুটা নির্মাণ করলে এই পশ্চিমাঞ্চলে বা পূর্বাঞ্চলে যত ট্রেন চলাচল করবে তাদের সময়টা অনেক কমে যাবে। This project was done with the help of our contractors. They followed the right specifications for this project. ইতোমধ্যে সেতুটির 49টি পিলারের মধ্যে 9টি পিলারে লোড টেস্ট সম্পন্ন। আসছে জানুয়ারির মাঝামাঝি হবে আনুষ্ঠানিক উদ্বোধন। ডাবল ইঞ্জিন সহ 2টো ট্রেন চালিয়ে আমরা এখানকার অসিলেশন, ডিফ্লেকশন সহ আরও কিছু প্যারামিটার আমরা মেজারমেন্ট করছি এবং আমরা এই মেজারমেন্টে খুব পজিটিভ রেজাল্ট পেয়েছি। এখন আমাদের আরও কিছু ফর্মালিটিস আছে, সেটা সেরে আমরা আসলে জানুয়ারি 2025-এর মাঝামাঝি এটা উদ্বোধনের জন্য প্রিপারেশন থাকবে আমাদের। ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসি এবং ভারত থেকে প্রযুক্তিপণ্য আমদানি জটিলতায় সেতুর 2 পাশের স্টেশনে সিবিআইএস চালু করা যাচ্ছে না, যদিও আগামী বছরের মার্চে এর সমাধান হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না।
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নতুন টাকা ছাপিয়ে ব্যাংকিং খাতে তারল্য সহায়তা মূল্যস্ফীতিতে বড় প্রভাব ফেলবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজারে চাহিদার তুলনায় অর্থের সরবরাহ এখনো কম, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু বাজারে টাকা সরবরাহ কমানো নয়, নজর দিতে হবে অন্যান্য সূচকেও। বিস্তারিত ওয়ালিদ সাকিবের রিপোর্টে। কিছু পণ্যের দাম কমলেও এখনও নাগালের বাইরে নিত্যপণ্যের বাজার। পরিসংখ্যান ব্যুরো বলছে, গেল অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.87%। তবে খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ 12.5%-এর উপরে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর যা ছিল সর্বোচ্চ। বাজারে যখন অস্থিরতা, তারল্য সংকটে তখনও কিছু ব্যাংক আন্তঃব্যাংক লেনদেনের মাধ্যমে দুর্বল ব্যাংককে এর আগেও 6,850 কোটি টাকার সহায়তা দেয়া হয়, তবে মেলেনি সুফল। এবার আগের সিদ্ধান্ত বদলে দুর্বল 6 ব্যাংককে নতুন টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। যদিও নতুন টাকা ছাপানো হলে বাড়ে মূল্যস্ফীতি, এমন ধারণা থাকলেও একজন অর্থনীতিবিদ বলছেন, এখনও বাজারে পর্যাপ্ত অর্থ সরবরাহ না থাকায় আপাতত নতুন কোনো সংকট তৈরি হবে না অর্থনীতিতে। কেন্দ্রীয় ব্যাংক যে টাকা ছাপাচ্ছে, এই টাকা ছাপালে কিন্তু এই মুহূর্তে মূল্যস্ফীতি এখন বাড়বে না। IMF বলছিল রিজার্ভ মানি এখন থাকতে হবে 4 লাখ কোটি টাকা, কিন্তু বাংলাদেশের কাছে এখন রিজার্ভ মানি আছে 3,66,000 কোটি টাকা। সুতরাং 24,000 কোটি টাকা কিন্তু আমি যদি এখন যদি কেন্দ্রীয় ব্যাংক ছাপায়ও, তাহলে কিন্তু এটা মূল্যস্ফীতিতে কিন্তু এটা কোনো প্রভাব পড়বে না। তবে আরেকজন অর্থনীতিবিদ মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু বাজারে টাকা সরবরাহ কমানো নয়, নজর দিতে হবে অন্যান্য সূচকেও। মূল্যস্ফীতি কন্ট্রোলে আনতে গেলে বাংলাদেশের মতো দেশে শুধু মনিটারি পলিসি বা রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিয়ে কাজ হবে না। বাংলাদেশ ব্যাংক যে টাইট মনিটারি পলিসি নিয়েছে, এটা তো অব্যাহত থাকবেই। সাথে সাথে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনাকে নজর দিতে হবে এবং শক্ত হাতে নজর দিতে হবে, কারণ এরা তো এতটা বেপরোয়া হয়ে গেছে যে আমার সাপ্লাই আছে, সবকিছু আছে, তারপরে ও দাম শুধু বাড়াই চলতেছে। নতুন করে টাকা ছাপালেও ভারসাম্য রাখতে হবে অর্থনীতিতে, ভাঙতে হবে বাজারের সিন্ডিকেটও। এতে নতুন করে বাড়বে না মূল্যস্ফীতি, চাপে পড়বে না দেশের অর্থনীতিও। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি লোহার দান বাক্সের রেকর্ড 29 বস্তা টাকা পাওয়া গেছে। সকাল 7টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। প্রায় 350 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছে। এর আগে সর্বশেষ গত 17 আগস্ট পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল, তখন 7,22,13,046 টাকা পাওয়া যায়।
ঐতিহাসিক পাগলা মসজিদের আপনারা জানেন প্রতি 3 মাস পর এই যে দান বাক্স আছে সেখানে খোলা হয়। এবার আমরা 3 মাস 11 দিন পরে খুলছি। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ব্যাটারি আছে, তাদের ভিতরে অনুদান হিসেবে দেওয়া হবে। লালমনিরহাটে সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। এতে দিশেহারা হয়ে পড়ছেন আলু ও ভুট্টা চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত রিপোর্টে। মাঠ জুড়ে রোপণ করা হচ্ছে আলু আর ভুট্টার চারা, তৈরি করা হচ্ছে ক্ষেত, অথচ মিলছে না চাহিদা মতো সার। টিএসপি, ডিএপি ও এমওপি সার বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে বেসরকারি আমদানিকারক, ব্যবসায়ী এবং ডিলারদের বিরুদ্ধে। কৃষকরা বলছেন সরকার নির্ধারিত দামের চেয়ে 50 কেজি ওজনের প্রতি বস্তায় 300 থেকে 500 টাকা বেশি দামেই মিলছে সার। সার পাওয়া যায় কিন্তু সারের দাম বেশি, সার থাকিও বলে সার নাই, সার পাইতেছে না। এখন সার যদি যে সারের কথা বলি, ওরা বলতেছে বলে সার পাওয়া যাইতেছে না। এখন সার যদি 1200 টাকা সার যদি 1400 টাকা দাম, তাইলে কিন্তু সার বাইরে আসে। সার আছে আমাদের দিচ্ছি না, ওরা সব সার ভ্যানে ভ্যানে দোকানে বিক্রি করতেছে। সার তো বর্তমান যেভাবে মার্কেটটা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। সরকার অনুমোদিত এই ডিলাররা সরকারি নির্দেশনা না মানায় দেখা দিয়েছে সারের কৃত্রিম সংকট। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে, যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে অতিরিক্ত দাম নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের যেহেতু সারের কোনো ঘাটতি নেই, যেহেতু কোনো সংকট নেই, কৃষকরা যারা ডিলার পয়েন্ট থেকে তাদের যাদের মানে চাহিত যেটা মানে যাদের যেটা প্রয়োজনের টুকুই যেন নেয়, বাড়তি যেন মানে অ্যাডভান্স অগ্রিম যেন ক্রয় করে না রাখে, তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তবে সার সংকটের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ডিলাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ীতে কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ রোপণে 4000 কৃষক ক্ষতিগ্রস্ত। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, নষ্ট পেঁয়াজের বীজ নিয়ে কৃষকরা কি বলছেন? ধন্যবাদ টিপু, আপনি যেটি বলছিলেন যে রাজবাড়ী জেলা কিন্তু পেঁয়াজ উৎপাদনের একটি সর্ববৃহৎ জেলা। এই জেলার প্রায় 3/4 পেঁয়াজ উৎপাদন হয় এবং এই পেঁয়াজগুলোই কিন্তু দেশের বিভিন্ন স্থানে যেয়ে থাকে। আর এবছর কৃষি অফিস থেকে কিন্তু যে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ সরবরাহ করা হয়েছিল, যে বীজটি প্রায় 4000 কৃষকের মাঝে সরবরাহ করা হয়। প্রতিটি কৃষককে কিন্তু 1 কেজি করে পেঁয়াজের বীজ দেওয়া হয়। যে বীজটি কিন্তু এই যে আমি এই মুহূর্তে রয়েছি বালিয়াকান্দির একটি মাঠে, এই মাঠটিতে কিন্তু পেঁয়াজের বীজ বপন করেছিল কিন্তু এই জেলার এই উপজেলার কৃষকরা, কিন্তু এই বীজটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু এই অঞ্চলের কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একজন কৃষকের সঙ্গে একটু কথা বলবো, আমরা এই মুহূর্তে একটু একজন কৃষকের সঙ্গে কথা বলবো। আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এবছর আপনারা তো শুরু করেছিলেন পেঁয়াজের বীজ রোপণটা, সেটি কি অবস্থা? এবার খুব খারাপ অবস্থা। বিএডিসির বীজ দেশে কৃষি অফিসের মাধ্যমে এই বীজ একেবারে সম্পূর্ণ খারাপ, কৃষক কঠিন ক্ষতিগ্রস্ত এবং পেঁয়াজ বীজ হয় নাই, কৃষকের মাথায় হাত পড়ে গেছে যে আমাকে এই জমিগুলো এখন কি হবে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই মাথা হাই হাই করতেছে, তাদের বিরাট ক্ষতিগ্রস্ত হয়। আমার মনে হয় যে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএডিসি এই 2 নম্বর বীজ, খারাপ বীজ এই কৃষকের মধ্যে সরবরাহ করেছে। আমরা কৃষকরা এই খারাপ বীজ যে সরবরাহ করেছে তার বিচার চাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে কৃষকরা বলছে কিন্তু যে এবছর কিন্তু তাদের যে বীজ রোপণ করেছিল, এবছর তাদের যে মূলত যে সরকার যে পরিমাণ চাহিদা পেঁয়াজের এ জেলাতে থেকে সাধারণত সারা বাংলাদেশে হয়ে থাকে, সেটি কিন্তু পূরণ হবে না, এমনটাই বলছে এই অঞ্চলের কৃষকরা। আমার কাছে এতটুকুই ছিল এই পেঁয়াজের বীজের সর্বশেষ তথ্য। টিপু, মিঠুন, আপনাকে ধন্যবাদ। সবই হবে বাসায় বসে।
আইডিয়াল সিয়ামা ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটালি। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে আন্তর্জাতিক সংবাদ। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় চুক্তির বিষয়ে সম্মত হয়নি ইসরায়েল। 24 ঘন্টায় দখলদারদের হামলায় গাজায় আরও অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। গাজায় অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব। তাদের নির্বিচারের গোলাবর্ষণে শনিবার গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে 24 ঘন্টায় বহু মানুষ হতাহত হয়েছে। স্থলবাহিনীর অভিযানের পাশাপাশি বাসিন্দাদের বাড়ি লক্ষ্য করে চলছে বিমান হামলা। স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। দুর্ভিক্ষের করাল থাবায় মৃত্যুর মুখোমুখি গাজার অন্তত 20 লাখ মানুষ। ومش لاقيين شوادر نسكر، بدنا شوادر نسكر على حالنا، لكن مقاومة حياة مفيش مقاومة حياة بالمرة، وضلينا متجهين ما عرفناش احنا ماشيين ومش عارفين وين نروح لحد ما وصلنا هذا المكان। এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা কায়রোতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবেন বলে জানালেন প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম। الأعداء مع كل الدعم الأمريكي والغربي। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। তৃতীয় দিনে গড়িয়েছে সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরো ভয়াবহ রূপ নিচ্ছে দুপক্ষের এই সংঘাত। শুক্রবার 29 নভেম্বর দেশটির আলেপ্পো শহরের ভেতরে হামলা চালায় বিদ্রোহীরা। এ নিয়ে গত 3 দিনে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের। এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে সেনারা। 2016 সালে বিদ্রোহীদের আলেপ্পো থেকে সরিয়ে দেয় সিরিয়ান সেনাবাহিনী। দীর্ঘ বছর পর আবার সেখানে প্রবেশ করেছে তারা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ডায়লগস। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড নারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ 5 উইকেটে 165 রান। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি সফরকারীরা। শুরুতেই গ্যাবি লুইসকে প্যাভিলিয়নের পথ দেখান সুলতানা খাতুন। আরেক ওপেনার সারা ফোর্বসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাহিদা আক্তার। এরপর এমি হান্টারও এলবিডব্লিউ হয়ে ফিরে যান স্বর্ণা আক্তারের বলে। এছাড়া রান আউটে কাটা পড়েন আইরিশ আরও এক ব্যাটার। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের সামনে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় নিগার সুলতানার দল। দর্শকদের অপ্রীতিকর আচরণে বিপিএল ফুটবলে বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়েছে ঢাকা মোহামেডান। এ বিষয়ে বাফুফেকে চিঠি দিয়েছে ক্লাবটি। যদিও লিগ কমিটির সভাপতি বলছেন মোহামেডানের দাবি অযৌক্তিক, আর কিংসের মিডিয়া ম্যানেজার বাইলজ মেনে তাদের অনুরোধ জানান কিংস এরেনায় খেলতে। ইউরোপ ফুটবলে সচরাচর দেখা যায় মাঠে স্মোক ফ্লেয়ার ছুড়ে মারতে, যদিও তাতে কোনো জটিলতাই তৈরি হয় না। শেষ পর্যন্ত ম্যাচ চালিয়ে নেয় রেফারি। চ্যালেঞ্জ কাপের ফাইনালে এমন ঘটনাই ঘটে বসুন্ধরা কিংস ও মোহামেডান ম্যাচে। সেই ইস্যুকে কেন্দ্র করে বসুন্ধরা কিংস এরেনায় খেলতে আপত্তি জানিয়েছে ঢাকা মোহামেডান। ফেডারেশনে পাঠাইছি, চিঠিতে সবকিছু উল্লেখ আছে। তবে বসুন্ধরা কিংস এরেনায় মোহামেডান খেলতে না চাওয়ার দাবিটিকে আমলে নেয়নি লিগ কমিটি। তারপরও আগামী সভায় ডিসিপ্লিনারি কমিটির কাছে বিষয়টি উত্থাপন করা হবে। আসলে আমার কাছে যেটা মনে হয় এটা হাস্যকর অভিযোগ। তো সারা বিশ্বে দর্শকদের অনেক কিছু হয়ে থাকে, সেই জন্য মাঠে গিয়ে খেলবো না, এটা আমরা আসলে আমলে নিচ্ছি না আর কি। এদিকে বাইলজ মেনে মোহামেডানকে কিংস এরেনায় খেলার অনুরোধ জানিয়েছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার। মোহামেডানকে বিনীত অনুরোধ এটাই করব যে বাফুফের বাইলজ এবং তার যেসব নিয়মকানুনগুলো আছে সেই অনুযায়ী খেলা যদি কিংস এরেনায় পড়ে তাহলে অবশ্যই তাকে কিংস এরেনাকে এসে খেলার জন্য অনুরোধ। আর হোম ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়নের অভিযোগকে হাস্যকর বলছেন লিগ কমিটির চেয়ারম্যান। ব্রাদার্সের অভিযোগ পুরোপুরি হাস্যকর। আমি তাদের অজ্ঞানতাতেই বলবো এটাকে, কারণ যখন সার্ভিসেস দলভুক্ত করবে তাদের বলাই থাকে যে তাদের যখন টুর্নামেন্টে তখন সেই প্লেয়ারদেরকে ছাড়তে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে জমজমাট করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে লিগ কমিটি। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।